স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নতুন দিনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসে নাম লিখিয়েছে একদল তরুণ। গোটা দেশের মতো ক্রীড়াঙ্গনকেও সামনে নেবার শপথ যাদের। সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন আনলেও পদে পদে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের দেশে ফেরা ইস্যু যার মাঝে অন্যতম। কিভাবে কোন পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা বাতিল হয়, মাশরাফি তামিমকে নিয়েই বা অন্তর্বর্তী সরকারের ভাবনা। একাত্তরকে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব পার্থবণিকের রিপোর্টে। ৩৬ দিনের সংগ্রাম, বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ, অস্ত্রের মুখে দাবিয়ে রাখার চেষ্টা, কিন্তু ঠেকানো যায়নি অহংকারের পতন। রাজপথ থেকে খেলার মাঠ, প্রতিবাদ উঠেছে সবখানে। নায়কও হয়েছে ভিলেন, স্বৈরাচারের দোসর হবার দায়ে। তবে দেশসেরা তারকার পক্ষেও উঠেছিল ধ্বনি, ওকে শেষবার সাদা পোশাকে দেখার জোর দাবি। গেল ১০০ দিনে ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ইস্যুতে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অন্তর্বর্তী সরকার? কোন কথা এখনো আছে পর্দার ওপার? জানতে আর জানাতে একাত্তর মুখোমুখি হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। সাকিব আল হাসান, ওনার একটা ইচ্ছা ছিল যে উনি দেশের মাটিতে বিদায়ের টেস্ট খেলবেন, বাট আলটিমেটলি সেটা হয়নি। আসলে ওই সময়টাতে কি হয়েছিল যার জন্য তিনি আসতে পারলেন না? আপনার কাছ থেকে কি মেসেজটা গিয়েছিল ওই সময় তার কাছে? প্লেয়ার খেলবেন কি খেলবেন না, এই যে সিদ্ধান্তটা অবশ্যই ওই বোর্ডের, বিসিবির এই সিদ্ধান্ত। তবে তখন একটা পরিস্থিতি উদ্ভবের কারণে আমি বোর্ডকে পরামর্শ দিয়েছিলাম যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। আপনারা জানেন ভিন্ন একটা দেশ আমাদের এখানে খেলতে আসছে, আমরা তাদেরকে হোস্ট করছি। এ ধরনের সিচুয়েশনে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা আমাদের ক্রিকেটের একটা বড় ক্ষতি হয়ে যাবে এবং যে কোনো দেশ বাংলাদেশে খেলতে আসার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে। তো এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে, আপনারা জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা উইমেন ওয়ার্ল্ড কাপটাও হোস্ট করতে পারিনি। তারপর যদি এমন একটা পরিস্থিতি ঘটে, সেটা আমাদের জন্য দুঃখজনক হতো এবং ক্রিকেটের একটা বড় ক্ষতি হতে পারত। সেই জায়গা থেকে বিসিবিকে আমি পরামর্শ দিয়েছি যে আপাতত না আসাই ভালো। এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা আছে। সাকিব আল হাসানের সাথে কথা হয়েছিল কিনা আপনার পার্সোনালি ওই সময়টাতে? না, আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে যোগাযোগ, এই সিদ্ধান্ত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যোগাযোগ রাখা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে এবং এই যোগাযোগটা রাখার কথা আসলে ফেডারেশনের। তো আমাদের একটা পলিসি হচ্ছে যার যে দায়িত্ব তাকে সেটা পালন করতে দেওয়া উচিত এবং কোনো কিছুতে হস্তক্ষেপ করলে সেটার ফলাফল আসলে ভালো হয় না, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। সাকিব আল হাসান খেলতে পারছেন না, এটা নিয়ে আমরা দেখতে পেয়েছি বিসিবির বাইরে তুলকালাম হয়েছে, আপনাকে কাঠগড়ায় দাঁড় করানোর একটা চেষ্টা করা হয়েছিল। সেই সময় অভিজ্ঞতাটা কেমন? নিজের মধ্যে কি? দেখুন, আমি প্রফেশনাল জায়গা থেকে আমার যেই প্রফেশনালিজমটা ধরে রেখে আমার যেই দায়িত্ব, সেই দায়িত্বটা পালনের চেষ্টা করেছি এবং সামনের দিনেও করব। এটার কী ধরনের রিয়াকশন আসলো সেটা যদি দেখতে যাই তাহলে আসলে কাজ করতে পারবো না, কারণ দিন শেষে স্পোর্টসের উন্নতি করাটা হচ্ছে আমার দায়িত্ব। সেই জায়গা থেকে আমার দায়িত্বটা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি তখনও এবং সামনেও করব। অ্যাজ এ ক্রিকেট ফ্যান অফ বাংলাদেশ, আপনার কাছে সাকিব, মাশরাফি, তামিমরা রয়েছেন, আপনি কাকে অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে বেছে নেবেন? এটা আমার যখন দায়িত্ব থাকবে না তখন আমি আপনাকে বলতে পারবো, কারণ এখন যদি আমি বলি এটা আসলে বলাটা উচিত হবে না, কারণ এখন আমি একটা দায়িত্বশীল জায়গায় আছি। এখানে আমি কারো নাম নেয়া, কারো নাম না নেয়া, এই জিনিসটা একটু তাদের মধ্যে বৈষম্যের বা তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য সৃষ্টি করতে পারে। তো সেই জায়গা থেকে এই সময় আফসোস হচ্ছে কিনা, যদি তারা রাজনীতি না করতেন তাহলে হয়তো নামটা বলা সহজ হতো, এই একটা আফসোস আছে কিনা? যদি রাজনীতিতে যুক্ত না হতেন তাহলে আমি নাম কখনোই বলতাম না, কারণ এই দায়িত্বের জায়গা থেকে এটা বলা উচিত না, কারণ আমাদের সব প্লেয়াররাই সমান। তবে যাদের অবদান আছে বাংলাদেশের ক্রিকেটে, যারা বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, তাদের অবদানটা অবশ্যই স্বীকার করতে হবে। তবে তারা রাজনীতি না করলে বাংলাদেশের স্পোর্টসের পরিবেশটা এতটা খারাপ হতো না, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি এবং ভবিষ্যতে যাতে কখনোই এরকম খারাপ না হয় সেটাই প্রত্যাশা থাকবে। তামিম ইকবালের কথা যদি বলতে হয়, বিপিএল খেলবেন, অনেকে তাকে বোর্ডে চায়। তামিম ইকবাল কিনা আপনার কি ভাবনা আছে, বা তার সাথে কথা তো বলেছেন আমরা তো ছবি দেখেছি, বিসিবিতে দুজন মিলে পরিদর্শন করেছেন, আপনাকে সবকিছু চিনিয়েছেন। আমার ভাবনা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে কী ভাবেন এবং ক্রিকেটের জন্য যদি কাজ করার সুযোগ হয়, আমি আশা করি বিসিবি তাকে সেই সুযোগটা করে দেবে এবং মন্ত্রণালয়ের জায়গা থেকেও যদি সে ধরনের কোনো কাজ করার সুযোগ হয় আমরাও সেটাকে করবো। আমরা চাই যারা সাবেক ক্রিকেটার আছেন
তারা ক্রিকেটে যেই প্রশাসনিক কার্যক্রমেও যুক্ত হোক, কারণ এখানে রাজনৈতিক ব্যক্তিরা যখন চলে আসে তখন আর ক্রিকেটের সার্বিক উন্নতিটা হয় না। ক্রিকেটারে আসলে বোঝেন যে, এবং তাদের একটা আবেগের জায়গা থাকে ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য, তারা একটা স্বপ্ন দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা চাই যে ক্রিকেটাররা আরও বেশি বেশি যুক্ত হোক ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রমের সাথে। পাখির চোখে দৃষ্টিসীমা বাড়লেও অনেক কিছুই থেকে যায় অস্পষ্ট। ক্রীড়াঙ্গনের সেই চ্যালেঞ্জ জয়ী এখন বিপ্লবী তারুণ্যের স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই স্বপ্নের কতটা বাস্তব রূপ দিতে পারছে? যাদের হাতে দায়িত্ব তারাই বা কেমন করছে? যুব ও ক্রীড়া উপদেষ্টা জানাবেন পরের পর্বে। পার্থ বণিক, ৭১। এন্টিগায় শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রস্তুতি। প্রথম টেস্টে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে উইন্ডিজ একাদশের বিপক্ষে 2 দিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে টাইগাররা। 7 উইকেটে 253 তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মেহেদী মিরাজের দল। আগে ব্যাট করতে নেমে 29 রানে ভাঙে টাইগারদের উদ্বোধনী জুটি। 8 রানে মাহমুদুল হাসান জয়কে ফেরান শ্যারন লুইস। শুরুর ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হন ওপেনার জাকির হাসান। 15 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রস্তুতিটা রাঙাতে পারেননি সাদাত হোসেন দীপু। 25 রান করে আউট হন তিনি। ভালো ইনিংস উপহার দিতে পারেননি মুমিনুল হকও। 31 রান আসে তার ব্যাট থেকে। তবে লিটন জাকের অঙ্কনের ইনিংসে ভর করে 7 উইকেটে 252 রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে শুরুতে বিনা রানে উইন্ডিজদের ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ। প্রথম দিন শেষে 248 রানে পিছিয়ে থেকে খেলা শেষ করে উইন্ডিজ একাদশ। ওপেনিংয়ে সেরা তামিম, ক্যাপ্টেন্সিতে সেরা সাকিব। পছন্দের কোচের লিস্টের চূড়ায় আছেন চান্দিকা হাথুরুসিংহে। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ দিনে ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্ত, প্রাপ্তি অপ্রাপ্তি, পছন্দ সহ নানান ইস্যু নিয়ে মন খুলে কথা বলেছেন ইমরুল কায়েস। সাদা পোশাকে অবসর নেয়া এটাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সাইফুল রূপকের রিপোর্ট। টাইগার ক্রিকেটে পাণ্ডবের সংখ্যা যদি আরও বাড়ত, নিঃসন্দেহে ষষ্ঠ পাণ্ডব বলা হতো ইমরুল কায়েসকে। 3 ফরম্যাট মিলিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন 131 ম্যাচে। অদ্ভুত এক পরিসংখ্যান ইমরুলকে লজ্জায় ফেলছে। টেস্ট, ওডিআই, টি20 ইন্টারন্যাশনাল এবং প্রথম শ্রেণীর ক্রিকেট, ওই 4 জায়গার শেষ ইনিংসগুলো 5-0, 6-1। আক্ষেপে ভরা ক্যারিয়ার। সাদা পোশাককে বিদায় বলার দিনে তার বড় অপ্রাপ্তিটা তুলে ধরলেন। অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। তা আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। টাইগার জার্সিতে টেস্ট আর ওয়ানডে মিলিয়ে মোট 7টা শতক হাঁকিয়েছেন। যদিও ইমরুলকে আলাদাভাবে স্পটলাইটে আনে 2015-র খুলনা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে খেলেন দুর্দান্ত 150 রানের ইনিংস। দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে 312 রানের জুটি গড়েন। চান্দিকা হাথুরুসিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল, যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে। আমি ফার্স্ট ইনিংসে 150 করেছিলাম। তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম 150 ওভার্স। তো আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর। তো আমি আর তামিম যখন স্টার্ট করি, আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল। তো আমি আর তামিম যখন 100 রানের পার্টনারশিপ হয়ে যায়, তখন আমরা কথা বলতেছিলাম। তামিম আমাকে বলতেছিল যে, দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে। আমরা যদি আরেকটু কষ্ট করি, আমাদের জানি কষ্ট হবে, কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে, ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো। এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে 200 হয়ে গেছে, 250 হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করলাম না, আমরা এই টেস্ট ম্যাচটা, তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না, আমরা টেস্ট ম্যাচ ড্র করবো। এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল। আপনার সেরা ক্যাপ্টেনকে, সেরা কোচকে, আর কোন কোচ মনে হচ্ছে যে আপনাকে বুঝেছে কম, আপনার পোটেনশিয়ালটা আসলে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে? এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ, সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে, আশরাফুল ভাই থেকে শুরু করে, লাস্ট খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি। চান্দিকা হাথুরুসিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। গোটা দুনিয়া জানে বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি। ভক্তদের ভালোবাসা, একটা রাতের ঘটনা ইমরুল কায়েসকে এখনও রোমাঞ্চিত করে। 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে, আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগংয়ে,
হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয়। কারণ আমাদের খেলা শেষ হয়েছিল 10টার সময়, আমরা হোটেলে ফিরেছিলাম রাত 1টার সময়। মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিল, রাস্তায় শুয়েছিল, আমাদেরকে যেতে দেবে না, আমাদের সাথে তারা চেয়ার্স করবে। আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো। হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল। তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয়। টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও আরও 2-1 বছর বিপিএল এবং ডিপিএল চালিয়ে যেতে চান ইমরুল কায়েস। সাইফুল রূপক, 71। ঋষভ পান্তের দাম প্রায় 19 কোটি, শিরোপা জেতানো ক্যাপ্টেন নেমে গেলেন 5 কোটির নিচে। মেগা অকশনের আগেই জমে উঠল মক অকশন। সমর্থকদের নিয়ে অনবদ্য আয়োজন করল কলকাতা নাইট রাইডার্স। 5 দলের অংশগ্রহণে হয় এই মক অকশন। কোহিনুর করার রিপোর্ট। 5 দল, হাতে 51 কোটি টাকা। ক্রিকেটারদের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কারাকারি অবস্থা। কার আগে কে করবে বাজিমাত? ঋষভ পান্তের দাম উঠে গেল প্রায় 19 কোটি টাকা। ফিল সল্টের দাম প্রায় 12 কোটি। গেল আসরে নাইটস আর্মিদের শিরোপা জেতানো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের দাম কিনা 4.4 কোটি। কলকাতায় যেন হয়ে গেল আইপিএল এর মেগা অকশনের ড্রেস রিহার্সেল। 2025 আইপিএল এর মেগা অকশনের দামামা বেজে গেছে আরও আগেই। এবারে ঢাকে কাঠি দিল কলকাতা নাইট রাইডার্স। 15টা দেশ, 30,000 সমর্থক। অকশনের অংশীদার করতে বেছে নেওয়া হলো 30 জন সুপার ফ্যানকে, যাদের মিলেছে নিলামের অভিজ্ঞতা। কলকাতার ভক্ত সমর্থকদের নিয়ে আরও একবার জমে উঠল আইপিএল এর এই মক অকশন। নোবেল নাইটস, পার্পল নাইটস, গোল্ডেন নাইটস, থান্ডার নাইটস আর রেগাল নাইটস, এই 5টি দল অংশ নেয় কেকেআরের এবারের মক অকশনে। এটি মূলত কলকাতার একটি ফ্যান এঙ্গেজমেন্ট ইভেন্ট। এবারের আসরটা কলকাতার জন্য শিরোপা ধরে রাখার মিশন। তাই তো মেগা অকশনের আগে নিজেদের সমর্থকদের কাছ থেকে কলকাতা জেনে নিতে চাইল কেমন খেলোয়াড় তারা তাদের দলে দেখতে চায়। এই ডামি অকশনের মধ্য দিয়ে কলকাতার সমর্থকরা দেখিয়েছে ঋষভ পান্তের প্রতি তাদের আগ্রহ। একই সাথে দাম কমিয়ে শ্রেয়াস আয়ারের প্রতি নিজেদের অনিচ্ছার কথাও যেন জানান দিল তারা। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে শ্রেয়াস আয়ার আর কেকেআর ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কের অবনতির কথা ছড়িয়ে পড়ে। হয়তো সেটারই প্রভাব পড়েছে সমর্থকদের মনে। শ্রেয়াস আয়ারের সুভাষ সমর্থকরা ভুলে গেলেও ভেঙ্কটেশ আয়ারের দর পৌঁছে গিয়েছিল প্রায় 15 কোটিতে। আগামী 24 আর 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসতে চলেছে আইপিএল এর মেগা অকশন। এবারে বাড়তি নজর থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপর। নিলামের আগে 16 জনকে ছেড়ে দিয়ে 6 ক্রিকেটারকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার অপেক্ষা 51 কোটি টাকায় কতটা শক্তিশালী দল সাজায় শাহরুখের দল। কোহিনুর কণা, 71। ক্রিকেটে সাকিব, তামিম, মুশফিক আর ফুটবলে এমিলি, মামুনুল, সবুজ সহ অনেকেই ছিলেন বিকেএসপি ছাত্র। খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলের পাইপলাইন মজবুত করতে চায় বাফুফের টেকনিক্যাল সাপোর্ট টিম। নতুন সভাপতি তাবুত আওয়াল দিয়েছেন আশ্বাস, দেশের ফুটবলকে এগিয়ে নিতে একসাথে কাজ করার পরিকল্পনা বাফুফে ও বিকেএসপির। অর্ণবাবী রিপোর্ট। দেশের পট পরিবর্তনের পর নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার স্বপ্ন যে বাংলাদেশের, সেই স্বপ্ন কিন্তু স্পোর্টসেও। আর সেক্ষেত্রে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় দুইজন দায়িত্ব নিয়েছেন। ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নবনির্বাচিত তাবিদ আওয়াল, যিনি যেরকম রয়েছেন সেরকম ব্রিগেডিয়ার মনিরুল ইসলাম কিন্তু বিকেএসপির দায়িত্বে। এই দুইজন আসলে ফুটবলকে এগিয়ে নিতে কতটুকু আগ্রহী বা তাদের দুইজনের মধ্যে বন্ডিংটা কতটা স্ট্রং হতে পারে, যেরকম আমরা দেখতে পারি যে আগে জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার আসতো এই বিকেএসপি থেকে। কিরকম লাগছে পুরো এনভায়রনমেন্ট? আমার এনভায়রনমেন্টটা অত্যন্ত ভালো লাগছে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমি খুব একটা পজিটিভ ফিলিং পাচ্ছি যে আমার সামনে যে একটা চ্যালেঞ্জ আছে আগামী 4 বছরে ফুটবলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি বিকেএসপি আসার পর থেকে মনে হচ্ছে যে ওই চ্যালেঞ্জটা অনেক ইজি হবে আমার ফুলফিল করার জন্য। বিশেষ করে নতুনভাবে যে ডিজি দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার মনির সাহেব, উনি আমাকে কিন্তু ফোন করে দাওয়াত দিয়েছেন আসার জন্য। আর একটু প্রতিকূল অবস্থার কারণে উনি কিন্তু মোটরসাইকেল পাঠিয়ে আমাকে নিয়ে আসছে বিকেএসপি পর্যন্ত। তো এরকম যখন উদ্যোক্তা যেখানে থাকে আর এরকম টিমওয়ার্ক যেখানে থাকে, আমি বিশ্বাস করি ফেল করার কোনো চান্স নেই। বিকেএসপির পক্ষ থেকে তার কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা অনেক, ফুটবলটা আবার মাঠে ফিরে যাক, তৃণমূল পর্যায়ে থেকে খেলা শুরু হোক, প্রত্যেকটা উপজেলা, জেলা
ডিভিশন পর্যায়ে ফুটবলটা আবার ফিরে আসুক, এটাই প্রত্যাশা। এবং আমি শতভাগ আশাবাদী, কারণ যখন একজন চিফ গেস্ট সে কোনো রকম দ্বিধা ছাড়া মোটরসাইকেলের পিছনে উঠে চলে আসতে পারে ট্রাফিক জ্যামের কারণে শুধুমাত্র টাইমলি অ্যাটেন্ড করার জন্যে, তখনই আমরা বুঝতে পারি যে হাউ মাচ ইজ কমিটেড উইথ দি ফুটবল। টেকনিক্যাল সাপোর্টটা মেইন জিনিস। একই সাথে উনি যেভাবে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যখন বিদেশে বিভিন্ন ফুটবল খেলায় অংশগ্রহণ করার ব্যাপারেও আমাদেরকে সহযোগিতা করবেন, কোচের মাধ্যমে সহযোগিতা করবেন। সো ইটস এ পজিটিভ থিঙ্কিং ফ্রম হিজ সাইড। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ফুটবলের 2-3টা ফর্মেট আছে, ফুটসালের কথা আপনি বলছিলেন, আপনি টার্ফের কথা বলছিলেন, বিকেএসপিতে যেন ফ্লাড লাইটে ফুটবলাররা অনুশীলন করতে পারে, সেই স্বপ্নও কিন্তু আজকে বিকেএসপি ছেলেমেয়েদের আপনি দেখিয়েছেন। এর বাস্তবতা কতটা সম্ভব? অবশ্যই সম্ভব। যেটা আমি বারে বারে বলছি যে যেই টিমটা আমি দেখছি, বিশেষ করে আমি প্লাস বর্তমানে ডিজি আছেন, আমি মনে করি যে আমাদের টিম ওয়ার্কে ইতিমুহূর্তে অনেকগুলি কমন গোলস চলে এসেছে। আর বিকেএসপি ব্যাপারে আমি একটু অভিনন্দন জানাই। আর ইম্পর্টেন্ট বলি, বিকেএসপি ফুটবল নিয়ে সীমিত না, বিকেএসপিতে কিন্তু অনেক রকমের স্পোর্টস ডেভেলপ করে এবং করা সম্ভব। তো আমরা ফুটবল ফেডারেশন থেকে নিশ্চয়ই ফুটবলের উপরে একটা প্রায়োরিটি দিব, বা যেখানে পারি অন্য অন্য স্পোর্টের ক্ষেত্রে আমরা অবদান রাখার অবশ্যই চেষ্টা করব। ছোটবেলা থেকেই ফুটবলের প্রাতিষ্ঠানিক শিক্ষা, দেশ বিদেশের অভিজ্ঞ প্রশিক্ষকদের তালিম নিয়ে ফুটবলার হওয়া, জাতীয় দলে জায়গা করে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার স্বপ্নের শুরুটা হোক এই বিকেএসপি থেকেই। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।